বাতাসে মিশে গেল। এই কদিন থেকে রাত্রিতে ঘুমোতে পারছেন না সমনীলবাবু। পুরনো সেই ভয়ঙ্কর স্মৃতিটা বারবার মনকে নাড়া দিচ্ছে। কদিন থেকে রাতে যা দেখছেন সব কিছুই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সমনীলবাবুর। আজ আসল জিনিসটা কি জানতেই হবে। মনে মনে উনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। অথচ গত কয়েক রাত্রির ঘটনা কাউকেই প্রকাশ করেননি সমনীলবাবু। আজ বাইরে বজ্র বিদ্যুতের উদ্ভাসন আর রুদ্র প্রকৃতির উদ্দাম নৃত্য একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে। ঝোড়ো হাওয়ার মাতামাতিতে জানলাগুলো নিয়ন্ত্রণের বাইরে। দেওয়ালে ক্যালেন্ডার উঠছে। স্তূপীকৃত করে রাখা গানের স্বরলিপিগুলো আর নিজের জায়গায় নেই। সমনীলবাবু বিছানা ছেড়ে উঠে দপ করে গ্যাস লাইটটা জ্বালিয়ে ফেললেন, কিন্তু নিজেরই দীর্ঘ নিঃশ্বাসে এক ঝলক জ্বলেই সেটা নিভে গেল। বাইরে হাওয়ার শোঁ শোঁ আওয়াজ আর্তনাদের মতো শোনাচ্ছে। হঠাৎ টেলিফোনটা বেপরোয়াভাবে বেজে উঠল। ওনার বুকটা একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। রিসিভারটা তুলে সামান্য কাঁপা গলায় ওনার আওয়াজ বেরিয়ে এলো, হ্যালো। ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। এবার সমনীলবাবু ঘরের কাঁচের দরজার বাইরে আবছা এক নারী মূর্তিকে দেখলেন। সঙ্গে সঙ্গে শোনা গেল চাপা অট্টহাসি। মুহূর্তের মধ্যে সমনীলবাবুর হাত থেকে রিসিভারটা পিছলে গেল। টর্চ লাইটটা ড্রয়ার থেকে বের করে জেলে ফেললেন সমনীলবাবু। চিৎকার করে উঠলেন, কে 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 ওখানে? কে? তুমি কে? দরজা খুলে বাইরে এলেন। কেউ কোথাও নেই। বাইরে ঝড়ের দামামা কিছুটা কমেছে। চারদিকটা আলকাত্রার মতো অন্ধকার, যার মধ্য দিয়ে টর্চের আলো ভেদ করে যেতে পারে না। দোতলার বারান্দা থেকে সমনীলবাবুর দুটো সন্ধানী চোখ আর টর্চ লাইটের আলো ঠিকরে পড়ছে। হঠাৎ ওনার চোখটা সরে গেল নিচের আধ ভেজা অন্ধকার রাস্তার উপর। স্পষ্ট দেখতে পেলেন সেই নারী মূর্তিকে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। 15 বছর আগে সেই ভয়ঙ্কর সেই রাতটার কথা কল্পনা করে সমনীলবাবুর ডান হাতের টর্চটা সামান্য কেঁপে উঠল। এখনও বিশ্বাস করতে পারছেন না, যা দেখছেন সত্যি তো। দ্রুত সিঁড়ি দিয়ে রাস্তায় নেমে গেলেন তিনি। তুমি তুমি কে? তুমি তো কি করে সম্ভব? সত্যি করে বলো তুমি কে? আবার অট্টহাসি। সমনীলবাবু ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছিলেন। হাত 10 দূরে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে ওই নারী মূর্তি। আবার কাঁপা গলায় সমনীলবাবুর একই প্রশ্ন। এবার সেই নারী মূর্তি ঘুরে দাঁড়িয়ে বলল, আমি 15 বছরের অতীত। সমনীলবাবুর হাত থেকে টর্চটা ততক্ষণে সিমেন্ট মাথানো রাস্তার ওপর পড়ে চৌচির হয়ে গেছে। আবছা অন্ধকার মেশানো আলোতে সেই পুরনো মুখ চিনে নিতে এক মুহূর্ত সময় লাগল না সমনীলবাবুর। চোখের সামনে রহস্যমাখা দৃশ্যপট একটু একটু করে আবছা হয়ে গেল ওনার। সিঁড়ির কাছে দেওয়ালটা খামচে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন উনি। বাড়িটার সামনে একটা গাড়ি এসে থামল। হেডলাইটের চোখ ধাঁধানো আলোতে সেই রহস্যময়ী নারী মূর্তি তখন আধারের বুক চিরে অদৃশ্য হয়ে গেল। স্ট্রেঞ্জ। অবাক দৃষ্টিতে এক অভিনব কায়দায় ইন্দ্রদা কথাটা বলল। সত্যিই অবাক হবারই কথা। আগন্তুক যেরকম বর্ণনা দিচ্ছেন তাতে অবাক না হওয়াটাই বেমানান। আগন্তুকের নাম বিপিন চ্যাটার্জি। বয়স এই 20-22 মতো। পোশাক পরিচ্ছদে আভিজাত্য স্পষ্ট। পরনে নীল শার্ট আর রেমন্ড কোম্পানির ছাই কালারের প্যান্ট। বুক পকেট থেকে দামি ফাউন্টেন পেন উঁকি মারছে।
চোখ দুটো ঢুলো ঢুলো, আর মুখে আশঙ্কার ভাব সুস্পষ্ট। ঘরে এখন আমি, বিপিন চ্যাটার্জি এবং ইন্দ্রদা, মানে ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল। বিপিন চ্যাটার্জির বর্ণনা অনুযায়ী কাল রাতে উনি ডায়মন্ড কোম্পানি থেকে কাজ করে নিজের স্করপিও করে নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন। সল্টলেকের মেন রোড তখন অনেকটা শান্ত, লোক সংখ্যা কম। রাত প্রায় 12:30 তখন। ঘরের কাছাকাছি আসতেই গাড়ির ভেতর থেকে উনি লক্ষ্য করেন ওনার বাবা সমনীল চ্যাটার্জি বাগানের সিমেন্ট বাঁধানো রাস্তায় লুটিয়ে পড়ে আছেন। পাশে এক নারী মূর্তি দাঁড়িয়ে, গায়ে কালো কোট, মাথায় কালো টুপি। উনি পকেট থেকে রিভলভার বের করে কে কে ওখানে, কে ওখানে বলে চিৎকার করতে থাকেন। নিমেষের মধ্যে ওই নারী ছুটতে শুরু করে আর অন্ধকারে মিলিয়ে যায়। বিপিনবাবু গাড়ি থেকে নেমে চারিদিক খুঁজেও কাউকে পান না। তারপর বিদ্যুতের মতো ঘটে যায় আরও একটা ঘটনা। বিপিনবাবু তখন আধ বসা অবস্থায় এক হাত দিয়ে বাবার পালস রেট চেক করছেন, অন্য হাতে রয়েছে উদ্যত রিভলভার। পেছন থেকে একটা গুলি এসে আচমকা বিপিনবাবুর রিভলভারটা ছিটকে দেয়। পিছনে তাকিয়ে দেখেন ওনার গাড়িটা নিয়ে ওই নারী মূর্তি মেন রোড ধরে পালিয়ে যাচ্ছে। এরপর ওই প্রতিবেশীদের সাহায্যে বাবা সমনীল চ্যাটার্জিকে একটা নার্সিংহোমে নিয়ে যান উনি। ঘরের মধ্যে তিনজনকে চমকে দিয়ে দেওয়াল ঘড়িটা নিত্যকার নিয়মের মতো সকাল 7টার 7টা ঘন্টা বাজিয়ে দিল। ইন্দ্রদা ওর কাঠের ছাইদানে প্রথম ধরানো গোল্ড ফ্লেকের লম্বা ছাইটা ফেলে বিপিনবাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা বিপিনবাবু, আপনি বলছেন আপনি যখন ঘটনাস্থলে উপস্থিত হন তখন 12:30 বাজছিল, বাট আই থিঙ্ক ইউ আর রং, নয়তো মিথ্যে বলছেন। সঠিক টাইমটা জানি না স্যার, তবে বিশ্বাস করুন আমি সঠিক টাইমটা ছিল 1:15। অবাক হবার কিছুই নেই। আপনার রিস্ট ওয়াচটা দেখুন, ঠিক 1:15-তে বন্ধ হয়েছে আর ওপরের কাঁচটা ভাঙা। হ্যাঁ, তাই তো খেয়ালই করিনি। কাল রাতে ওই নারী মূর্তি যখন গুলি ছোড়ে তখন আমার হাত থেকে রিভলভারটা ছিটকে যায়, হাতটা পড়ে সিমেন্ট বাঁধানো রাস্তার ওপর। তখনই হয়তো ঘড়ির কাঁচটা ভেঙে থাকবে। আসলে ওই মোমেন্টে বাবা ছাড়া আর কারোর কথা মাথায় ছিল না। বাই দা বাই, আমার কাছে আসার আগে নিশ্চয়ই পুলিশে রিপোর্ট করেছেন? হ্যাঁ, ইন্সপেক্টর হাজরা এসেছিলেন, তবে ঘটনাস্থলে কতগুলো পায়ের ছাপ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ইটস ওকে, আপনাদের ফ্যামিলি ডিটেলসটা। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে জুড়ে থাকুন প্রতিলিপি এফএমের সাথে। নমস্কার, প্রতিলিপি এফএমে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন গল্প মরচে ধরা রহস্য, রচনা শান্তনু দাস, গল্প পাঠে আমরা বুলান সুমন। আজ গল্পের দ্বিতীয় পর্ব। ছোটবেলায় মাকে হারিয়েছি অ্যাক্সিডেন্টে। তারপর বাবা মায়ের অভাব কখনোই বুঝতে দেয়নি আমাকে। এখন এক বন্ধুর সাহায্যে ওই ডায়মন্ড কোম্পানিতে জয়েন করেছি রিসেন্টলি। বেশিরভাগ দিনই ফিরতে রাত হয়ে যায়, মাঝে মাঝে নাইট শিফটও থাকে। বাড়িতে লোক বলতে আমি, বাবা আর এক কাজের মেয়ে, ওই বাবার দেখাশোনার জন্য। অন্যান্য রিলেটিভদের সঙ্গে তেমন যোগাযোগ নেই। হঠাৎ একটা রিসেন্ট রিংটোনের সুরে বিপিনবাবুর মোবাইলটা বেজে উঠল। মনে হয় নার্সিংহোম থেকে ফোন এসেছে। আমরাও বিপিন চ্যাটার্জির সাথে নার্সিংহোম যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। বাইপাস দিয়ে গাড়ি নার্সিংহোম যেতে আধ ঘন্টা লাগিয়ে দিল। কথায় কথায় জানতে পারলাম এই গাড়িটা নিয়েই পালিয়ে যায় ওই মহিলা। সকালে চৌরাস্তার মোড়ে গাড়িটা পার্ক করা ছিল। লোকাল বুথের একটা নাম্বার থেকে
অজানা একজন ফোন করে বিপিনবাবুকে জানিয়ে দেয় গাড়িটা ওখানে পার্ক করা আছে। আমি আর ইন্দ্রদা ডাক্তারবাবুর কাছে বসলাম। বিপিনবাবু বাবার কাছে গেলেন এক নার্সের সহায়তায়। ইন্দ্রদা ডাক্তারবাবুর উদ্দেশ্যে বললেন, পেশেন্টের ঠিক কি হয়েছে বলুন তো? ইটস এ মিস্টিরিয়াস কেস। হঠাৎ কিছু একটা দেখে ভয় পেয়েছে, সেখান থেকেই সেরিব্রাল ড্যামেজ, হার্টও ফেল করছে মধ্যে মধ্যে। কোনো পাস্ট মেমোরি কি? মেবি। তবে একটা আতঙ্ক ওনাকে এখনও গ্রাস করে আছে। অবস্থা খুব সিরিয়াস। আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে। হঠাৎ একজন নার্স তড়িঘড়ি এসে বলল, প্লিজ প্লিজ ডক্টর, কাইন্ডলি একবার আসুন তাড়াতাড়ি। 13 নম্বর রুমের পেশেন্টের অবস্থা খুব সংকটজনক। তার মানে সমনীলবাবুই? ডাক্তারের পারমিশন নিয়ে আমরাও গেলাম। দেখলাম বৃদ্ধ সমনীলবাবু বেডে শুয়ে আছেন, পাশে ওনার ছেলে। ডাক্তারবাবু পালস রেট দেখে এক পাশে গিয়ে দাঁড়ালেন। ইন্দ্রদাকে দেখলাম এক দৃষ্টে সমনীলবাবুর দিকে চেয়ে ওনার মুখের আধ জড়ানো কথাগুলো খুব মন দিয়ে শুনছে। জুল, আমাকে ক্ষমা ক্ষমা করো, আমি আমি যাচ্ছি। বিপিনবাবু প্রায় ডুকরে কেঁদে বলে উঠলেন, বাবা বাবা, তুমি কি সব আবল তাবল বলছো? কে জুল? কে জুল? কার কথা বলছো তুমি? তোমার কিছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই তোমার সাথে আছি বাবা। আমার সম্পত্তি, গুপ্তধন। তুমি কি বলতে চাইছো বাবা? একবার প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে সমনীলবাবুর চোখ দুটো এবার স্থির হয়ে যায়। এই অবস্থায় আমাদের ওখানে থাকাটা অবাঞ্ছনীয়। আমি আর ইন্দ্রদা তাই 13 নম্বর রুমের পর্দাটা সরিয়ে বেরিয়ে আসি। একজন ঘোমটা দেওয়া মহিলা পর্দা থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। রুমাল দিয়ে মুখ পোঁছার ভান করে মনে হয় যেন মুখটাকে আত্মগোপন করার চেষ্টা করছে। আমরা এক পলক দেখেই চলে আসি। সারাটা দিন ইন্দ্রদা গুম হয়েছিল। দুপুর 3টে নাগাদ একটা ফোন আসার পর থেকে ইন্দ্রদাকে আরও বেশি গম্ভীর দেখাচ্ছে। লক্ষ্য করছিলাম মাঝে মাঝে ওর ভুরুটা সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছে। রাত 9টার পরও যে আমাদের জন্য আরও কিছু ঘটনা অপেক্ষা করছে তা কল্পনা করা যায়নি। ইন্দ্রদার দৃষ্টি স্থির। টিপয়ে রাখা ছাইদানে সিগারেটের ছাই ঝাড়েও। সিগারেটের ধোঁয়ায় ভরে যায় টেবিল ল্যাম্পের সামনেটা। ধোঁয়া সরে যেতেই আমার মুখের দিকে তাকিয়ে থাকেও, তাকিয়েই থাকে। আমিও নিশ্চুপ হয়ে ওর মুখের আঁকিবুকিগুলো জরিপ করতে থাকি। আমি পাশে গিয়ে বসতেই টেবিল ল্যাম্পের সুইচটা একবার অফ একবার অন করতে করতে ইন্দ্রদা বলতে থাকে, জানিস তো সমু, রহস্যের আলোটা চোখের সামনে জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। সমনীলবাবুর ডাইং ওয়ার্ডগুলো বেশ মিস্টিরিয়াস। গুপ্তধন, সম্পত্তি, ক্ষমা প্রার্থনা অ্যান্ড অ্যাবাভ অল, হু ইজ জুল। ইন্দ্রদা, বেশ রহস্যজনক। আচ্ছা, সকালে কে তোমাকে ফোন করেছিল বলো তো? বিপিন চ্যাটার্জির বন্ধু, লেকটাউন থেকে। বিপিনবাবু কয়েকদিন ওনার বন্ধুর বাড়িতেই থাকবেন। এই অবস্থায় ওনার মনের অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছিস। আরেকটা ঘটনা, আজ দুপুরে বিপিনবাবুর বাড়িতে তালা ভেঙে চোর ঢুকেছিল, কিন্তু রহস্য আরও ঘোরালো হয়ে যাচ্ছে। কারণ চোর ঘরের একটা জিনিসও ওলট পালট করেনি। তবে কী নিতে এসেছিল চোর? গল্পের পরবর্তী অংশ শুনতে হলে জুড়ে থাকুন প্রতিলিপি এফএমের সাথে। নমস্কার, প্রতিলিপি এফএমে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন গল্প মরচে ধরা
রহস্য। রচনা শান্তনু দাস। গল্প পাঠে আমরা বুলান সুমন। আজ গল্পের 3য় পর্ব। কিন্তু ওনার বন্ধু খবর পেলেন কিভাবে? 2:30 নাগাদ বিপিনবাবুর কাজের মেয়ে এসে দেখেছে ঘর খোলা আর তালা ভাঙা। বিপিনবাবুর কথা অনুযায়ী অবশ্য আমাকে ইনফর্ম করা হয়েছে। আচ্ছা ইন্দ্রদা, একটা কথা বলবো? বল। একজন সাধারণ মানুষ কি সবসময় পকেটে রিভলভার নিয়ে ঘোরে? এমনকি তুমিও না। কিন্তু বিপিনবাবু সে রাত্রে রিভলভার পেলেন কোথায়? হয়তো রাত করে বাড়ি ফিরতেন বলে রিভলভার সঙ্গে রাখতেন। আরে লাইসেন্স থাকলে রাখাটা অস্বাভাবিক নয়। রিভলভার ইজ হিয়ার। হ্যান্ডস আপ মিস্টার ইন্দ্রজিৎ সান্যাল অ্যান্ড ইউ। ইন্দ্রদা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমাদের অবাক করে দিয়ে এক মহিলা তীক্ষ্ণ স্বরে কথাগুলো বলল। এবার দেখলাম আমাদের ঘরের দরজার পর্দাটা সরিয়ে আমাদের দিকে রিভলভার নিশানা করে এগিয়ে আসছে এক তরুণী। চোখ দুটোর মাঝে নীলাভ মণি দুটো জল করছে। চুলগুলো ব্রাউন করা, পরনে স্কিন ফিটিং জিন্স আর হলুদ ডেনিম টপ, ওপরে ব্ল্যাক কোট, কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, গলায় চকচক করছে একটা দামি পাথরের হার। বাইরের নৃশংসতা নিরীহ শান্ত মুখটার সঙ্গে বড়ই বেমানান। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? ততক্ষণে রিভলভারের নল আমার কপাল স্পর্শ করে গেছে। ইন্দ্রদার বজ্র গম্ভীর স্বর, হোয়াট ডু ইউ ওয়ান্ট? নাথিং স্পেশাল, কিন্তু আমার কাজটা না করে দিলে ইউ উইল বি ইন বিগ ডেঞ্জার মিস্টার সান্যাল। আই ডোন্ট ওয়ান্ট ইউর হার্ম। আই অ্যাম মিস মার্টিনা ফ্রম আমেরিকা, অ্যাম আই রাইট? ইয়েস, মার্টিনা ক্যাম্বেল ফ্রম আমেরিকা, বাট নেট নট টু বি অ্যাস্টনিশড। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, অফকোর্স অ্যান ইন্ডিয়ান। নিখুঁত দৃষ্টিশক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতা থাকলে সব কিছুই জানা সম্ভব। আর বুদ্ধির জোরে আপনার মতন শয়তানদের সায়স্তা করতে আমার... হেই মিস্টার, আর একটা কথা বললে আপনাদের দুজনের বুক ঝাঁঝরা করে ওই ইন্ডিয়ান নোংরা গঙ্গায় ভাসিয়ে দেব। নাও কেয়ারফুল, লিসেন টু মি। মেয়েটি সাইড ব্যাগ থেকে একটা কাগজ বের করলো। কিছু লেখা আছে বোধহয়। বের করার সময় একটা প্যাডের মতো ডায়েরি মেঝেতে পড়ে গেল। তখনও আমার কপালে রিভলভার ঠেকানো। ইন্দ্রদাকেই অর্ডার করা হলো ডায়েরিটা তুলতে। কোনো রকম চালাকির চেষ্টা না করে মেঝে থেকে ডায়েরিটা তুলে ইন্দ্রদা মার্টিনার হাতে দিল। ভাঁজ করা একটা কাগজ ইন্দ্রদার হাতে দিল মেয়েটি। তাতে গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা ছিল একটা ছড়া, গাধারে মেরে দাদা, সংকেত নিয়ে যান, পাবেন তো দেখুন গুপ্তধনের সন্ধান। কালো সাদা রঙের এটি, ভেবে দেখুন পরে, কান টানলে আওয়াজ করে খুব জোরে জোরে। ইটস এ সাইন অফ হিডেন ট্রেজার। মেয়েটি ফুঁসলে বলে উঠল। মুখ দিয়ে নিজের অজান্তেই অস্ফুটে একটা কথা বেরিয়ে এলো আমার, গুপ্তধন। ইন্দ্রদার ঠোঁটে আলতো হাসি। সে মার্টিনার দিকে আঙুল দেখিয়ে বলল, সো ইউ আর দ্য লেডি। সমনীলবাবুকে আপনিই ভয় দেখাতে গিয়েছিলেন, আর আজ দুপুরে আপনিই চোর সেজে সমনীলবাবুর ঘরে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে। আজ সকালে নার্সিংহোমের পর্দার আড়ালে মাথায় ঘোমটা দিয়ে আত্মগোপন করে শুনছিলেন আপনি। আর গুপ্তধনের ছকটার সমাধান করে দিতে পারলে আমি হব বিপদমুক্ত, তাই তো? আপনি কত সহজে সব বুঝে যান। থ্যাঙ্কস ফর নট এক্সপেন্সিং মাই ক্যালোরি। মাইন্ড ইট, ইউর ফিউচার ডিপেন্ডস অন ইট। সংকেতটা আপনার কাছে থাকলো। চালাকির চেষ্টা করলে ফল হবে মারাত্মক। ফার্স্ট টাইম আই আওয়ের ইউ, অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট টাইম অলসো। মার্টিনা ঝাঁঝিয়ে ওঠে। আর গুপ্তধনের হদিশ পাওয়া গেলে আমার প্রফিট? ইন্দ্রদার নার্ভ
তখনও দুর্বল হয়নি। আপনি পড়েনও মিস্টার ইন্দ্রজিৎ সান্যাল? ঈশপের গল্প পড়েছেন? এক বাঘের গলায় কাঁটা বিঁধে গেছিল, বের করতে সাহায্য করেছিল এক নিরীহ সারস। বোকা সারস তার কাজের পুরস্কার চেয়েছিল। দেন হোয়াট মিস্টার সান্যাল? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আই অ্যাম নট হিয়ার টু এক্সপ্লেন ইউ এনি কিড স্টোরি, অ্যান্ড দিস ইজ নট এ টয় রিভলভার। আই ওয়ান্ট দ্য ট্রেজার অ্যাট এনি কস্ট। ধারালো কথাগুলো বলতে বলতে দরজা দিয়ে বেরিয়ে গেল মিস মার্টিনা ক্যাম্পবেল। ইন্দ্রদা তখনও মার্টিনার গমন পথের দিকে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে। টেবিলের ওপর রাখা এক গ্লাস জল ঢক ঢক করে খেতে খেতে ইন্দ্রদার গলা কানে এলো। 4599042 নাম্বারটা নোট করে রাখতো সৌম্য। ইন্দ্রদার দৃষ্টি স্থির সামনের দিকে। এটা আবার কার নম্বর? আরে যা বলছি কর না। আমি ডায়েরিতে নম্বরটা নোট করতে করতে ইন্দ্রদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে মেয়েটার নাম জানলে বলো তো ইন্দ্রদা? মিস মার্টিনার ডান হাতের তর্জনীতে যে আংটিটা ছিল লক্ষ্য করিসনি? তাতে স্পষ্ট মার্টিনা নামটা লেখা ছিল, আর ভ্যানিটি ব্যাগের ওপর স্টিলের পাতে লেখা ছিল আমেরিকান স্টাইল, পিম্পটন স্ট্রিট। এরপরও কি অবাক হবার কিছু আছে? না, অবাক হচ্ছি তোমার আর আমার দৃষ্টিশক্তির পার্থক্য দেখে। যাই হোক, এই কাগজের ছড়াটা ভুয়ো নয় তো ইন্দ্রদা? তাহলে মার্টিনা ক্যাম্পবেল আসবেই বা কেন বল? কিন্তু আমেরিকা থেকে ভারতে আসার উদ্দেশ্যটা কি? তাছাড়া সমনীলবাবুর সঙ্গে এই মার্টিনার সম্পর্ক কি, সেটাও একটা বড় প্রশ্ন সৌম্য। ইন্দ্রদা, তুমি মার্টিনার গলার হারটা লক্ষ্য করলে? কেন বলতো সৌম্য? না থাক। আরে না, থাকবে কেন? এখনই বল, কে ফোন করেছিল? সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে ইন্দ্রদাকে প্রশ্নটা করলাম। ও বলল ইন্সপেক্টর হাজরাত ছিল। ইন্দ্রদাকে একবার সমনীলবাবুর ঘরটা সার্চ করে দেখতে হবে, কোনো ক্লু যদি মেলে যা দিয়ে জানা যেতে পারে নিশীথ রাতের ওই আগন্তুক মেয়েটি কে ছিল। ইন্দ্রদা অবশ্য পুলিশকে কাল রাতে মার্টিনার আসার ঘটনাটা জানায়নি। বিপিনবাবু এখন বন্ধুর বাড়িতেই আছেন। তদন্তের জন্য পুলিশ ওনার বাড়ির চাবি থানায় রেখেছে। ফোন আসার পর আমাদের দুজনের রেডি হতে কয়েক মিনিট সময় লেগেছিল মাত্র। আমরা হাঁটতে হাঁটতে স্টার থিয়েটার ক্রস করে গেলাম। অনেকক্ষণ থেকেই খালি ট্যাক্সির জন্য ওয়েট করছি। পাশে একটা বটবৃক্ষের নিচে সূর্যের গোল গোল প্রতিবিম্বগুলো নড়াচড়া করছে। 2-4টে বাস আর ট্রাম পেরিয়ে গেল। 10 মিনিট দাঁড়িয়ে থেকে থেকে খুব বিরক্ত লাগছিল। কানের পাশ দিয়ে বো করে একটা মৌমাছি উড়ে গেল। ইন্দ্রদা গোল ফ্লেকটা ধরিয়ে উপর দিকে মুখ করে দোহা ছাড়তেই গাছের ডালে চড়ুইগুলো কিচিরমিচির করে উড়ে গেল। ধোঁয়ার জন্য নয়, একটা লাল টাটা সুমো অসম্ভব জোরে ব্রেক কষে আমাদের সামনে দাঁড়ালো, আর তাতেই পাখিগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। এবার টাটা সুমোর নীলকাঁচটা নেমে এলো। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে জুড়ে থাকুন প্রতিলিপি এফএমের সাথে।